মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাসিপিসি গল্পটি আমাদের এইচএসসি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ একটি গল্প, যেখান থেকে এইচএসসির বোর্ড পরীক্ষায় সিকিউ এমসিকিউ আসতে পারে এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে এই মাসিপিসি গল্প থেকে বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন আসতে দেখেছি। আজকের এই ক্লাসে একেবারে লাইন বাই লাইন ভেঙে পড়ার চেষ্টা করব, যাতে নেক্সট যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তুমি এই গল্প থেকে প্রশ্ন আসলে সবার আগে সহজেই উত্তর করতে পারো। সো আমরা যতদূর জানি যে এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, শুরুতেই বলে দিয়েছি, এবং এই মানিক বন্দ্যোপাধ্যায় 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি রেখে অতসীম আমি গল্প লিখেন এবং সেই অতসীম আমি গল্প লিখে সাহিত্য অঙ্গনে পদার্পণ করেন। এছাড়াও তিনি প্রায় 50টির কাছাকাছি উপন্যাস লিখেছেন। এত বেশি গুছানো উপন্যাস আসলে উনার আগে কেউ লিখেননি, এবং তার উপন্যাসগুলোর মধ্যে যেগুলো খুব জনপ্রিয় সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি, যেটা তিনি 1936 সালে লিখেছেন, এবং একই সালে তিনি লিখেছেন পুতুল নাচের ইতিকথা, বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা। এছাড়াও তিনি লিখেছেন জননী নামে উপন্যাস। তিনি লিখেছেন দিবারাত্রির কাব্য নামে তিনি উপন্যাস লিখেছেন, যে দিবারাত্রির কাব্য। এছাড়াও তিনি লিখেছেন তোমার দিবারাত্রির কাব্যর পাশাপাশি চিহ্ন নামে উপন্যাস, শহরতলির উপকথা, মানে অনেক উপন্যাস তিনি লিখেছেন। এছাড়াও তিনি অনেকগুলো গল্পগ্রন্থ লিখেছেন যেগুলো খুবই বিখ্যাত, যেমন প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, হারানের নাচজামাই, আজকাল পরশুর গল্প, এরকম অসংখ্য গল্পগ্রন্থ তিনি লিখে গিয়েছেন। সো আজকে আমরা যেই গল্পটা নিয়ে কথা বলবো সেটা মাসিপিসি। এটা তিনি লিখেছেন বাংলা 1352 বঙ্গাব্দে, এবং 52 বঙ্গাব্দে তিনি পূর্বাশা পত্রিকার চৈত্র মাসের সংখ্যায় সেটাকে প্রকাশ করেছিলেন, এবং বাংলা হিসাব করলে 1946 সালের মার্চ এপ্রিল মাসে তিনি এটাকে প্রকাশ করেন। এবং পরবর্তীতে দেখা যায় এই গল্পটি পরিস্থিতি নামক একটা গল্পের বই ছিল তার, অর্থাৎ ওনার সেই পরিস্থিতি নামক গল্পের বই, যেটা 1946 সালে প্রকাশিত হয়েছে, সেই পরিস্থিতি নামক গল্পের মধ্যে এই মাসিপিসি গল্পটি দিয়ে দেওয়া হয়েছে, যেটা মানিক রচনাবলী 5ম খণ্ড থেকে আমরা পাই। সো এইটা হচ্ছে মূলত গল্পটা কোথায় প্রথম প্রকাশিত হয়েছে এই রিলেটেড তথ্য। এছাড়াও আমরা বিষয়বস্তুর ভিতরে যদি দেখি যে গল্পটা আসলে কি নিয়ে লেখা, পিতৃমাতৃহীন আহ্লাদীকে বিরূপ পরিস্থিতি থেকে রক্ষায় 2 বিধবার দায়িত্বশীল মানবিক জীবন যুদ্ধ। অর্থাৎ আহ্লাদী নামে একটা মেয়ে আছে, তার মাসি এবং পিসি, অর্থাৎ তার মায়ের বোনকে বলা হচ্ছে মাসি আর বাপের বোনকে বলা হচ্ছে পিসি। অর্থাৎ তার মায়ের বোন এবং তার বাপের বোন দুইজন মিলে আহ্লাদী মেয়েটাকে রক্ষা করে। তাকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে টর্চার করতে চায়, তার জামাই তাকে হচ্ছে টর্চার করে, তাকে মেরে তার সম্পত্তি ভোগ দখল করতে চায়। সমাজের মানুষের চোখ পড়ে আহ্লাদীর দিকে। এই সমাজ থেকে আহ্লাদীকে রক্ষা করা এবং যুদ্ধ করে আহ্লাদী সহ নিজেদের জীবন টিকিয়ে রাখা মেয়ে মানুষ হিসাবে এই জিনিসটা এবং তাদের দায়িত্ববোধ পুরো গল্পে ফুটে উঠেছে, যেটা আমরা এখনই পড়ে দেখব। মূলবাণী হচ্ছে পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রামী নারীদের যে একটা প্রতিবাদ, যে একটা দায়িত্ব, সেটাই এই গল্পে ফুটে উঠেছে। সো আমরা দেখলাম মাসি মানে হচ্ছে মায়ের বোন আর পিসি মানে হচ্ছে তোমার বাপের বোন। এখন যদি আমরা গল্পের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখি, গল্পে আমরা দেখব শালতি মানে নৌকা বোঝানো হয়ে থাকে, শকুন মানে তো শকুন আমরা চিনি, কাঁঠাল মানে তো কাঁঠাল, এবং কলেরা রোগের কথা বলা আছে। এছাড়াও পরীক্ষায় যেই টাইপ প্রশ্ন আসে এই গল্প থেকে আমরা যদি একটু দেখে রাখি, মাসি পিসির মধ্যে বয়ের লেশটুকু না দেখে বেবাচেকা খায় কে? বেবাচেকা খায় কানাই। সো আমরা গল্পটা পড়লে এই টাইপ তথ্যগুলো দেখবো। সো আগে প্রশ্নগুলো দেখে রাখছি যেন গল্পটা পড়ার সময় আমরা এই টাইপ যতগুলো প্রশ্ন হতে পারে তা অনুমান করে দাগিয়ে রাখতে পারি। মাসিপিসি গল্পের উপযোগ্য বিষয় কি? এটা হচ্ছে পিতৃমাতৃহীন, অর্থাৎ পিতা নাই মাতা নাই একটা তরুণীর কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মাসিপিসিকে কজন পেয়াদা কাছারি বাড়িতে নিয়ে যেতে এসেছিল? টোটাল 3 জন। সো এই টাইপের প্রশ্ন আসতে পারে আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে। এখন আমরা মূল গল্পটা পড়ব। মূল গল্পটা পড়তে গিয়ে এই রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে সেগুলোকে আগে থেকে অনুমান করে পড়ে নিব, যাতে করে আমাদের নেক্সট পরীক্ষায় আমরা চমৎকার উত্তর করতে পারি। দেখো,
মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু বাঙ্কার আছে। কৈলেশের খবরটা গোপন, অর্থাৎ কৈলেশ আসছে, কৈলেশ একটা ব্যক্তি মাসি পিসিকে একটা খবর বলতে আসছে। দুজন লম্বা লম্বা শালতির দুই মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। শালতি মানে নৌকা, নৌকার দুই মাথায় দুইজন থাকলে আস্তে আস্তে তো কথা বলা সম্ভব না। মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়েই পিছন দিক থেকে এগিয়ে আসে সামনের দিকে সহজে। সামনের দিকে আহ্লাদি যেখানে ছিল সেখানেই বসে কান পাতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলেশ। সো দুই পাশে দুইজন থাকলে কথাটা কানে কানে শোনা সম্ভব না, তাই দেখা যাচ্ছে যে একজন শুরুর দিকে বলা আছে যে দেখা যাচ্ছে যে লম্বা লম্বা থাকলে এটা শোনা সম্ভব না, তাই মাসি অর্থাৎ যিনি তোমার মায়ের বোন মাসি, এই তোমার হচ্ছে তাদের যে বাঁশটাকে ঘরের মধ্যে চেপে ধরেছে, আর পিসি পিছন দিয়ে এগিয়ে আসতেছে তার শালতির সাথে হচ্ছে তার হাতের লগিটা নিয়ে বা লগি বইটা যেটা এটা নিয়ে এগিয়ে আসছে। এবং কাছাকাছি দুইজন আসলে কৈলেশ তাদেরকে খবরটা বলে এবং একটু জোরে বলে যাতে করে আহ্লাদি শুনতে পারে। তাহলে নৌকায় তিনজন ছিল, মাসি পিসি আর আহ্লাদি। আহ্লাদি হচ্ছে বা মাসি পিসি হচ্ছে আহ্লাদির বাপের বোন আর মায়ের বোন। সো এই জায়গায় আমরা দেখছি যে আহ্লাদি যেন শুনতে পায় এরকম করে সে বলছে, বলি মাসি তোমাকেও বলি পিসি। তো কৈলেশ বলতেছে যে মাসি শুনো, এবং সে এমনভাবে বলতেছে যেন আহ্লাদিও শুনতে পায়। কৈলেশ শুরু করে, মেয়েকে একদম শ্বশুরের ঘর পাঠাবে না মনে করছো যদি, সে কেমন ধারা কথা, এত বড় সমত্ব মেয়ে। সমত্ব মানে হচ্ছে সামর্থ্যবান, অর্থাৎ যে মেয়ের স্বামীর ঘরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, বয়স হয়ে গেছে, প্রাপ্ত যৌবন একটা মেয়ের আছে, সেই মেয়েকে ঘরে রাখবা কেন? তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো বলা হচ্ছে যে তোমাদের ঘরে তোমরা মেয়ে মানুষ ছাড়া কোনো মেয়ে মানুষ নাই, মানে কোনো পুরুষ মানুষ নাই। সো দুইটা মহিলা মিলে এই মেয়েটাকে কি রক্ষা করতে পারবা? একটা সমত্ব মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়েকে ঘরে রাখা তো উচিত হচ্ছে না যদি বিপদ আসে। তারপরে বলা হচ্ছে কি, মাসি বলে খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার, মুদ্রা কথাটা কি তাই কও, বললে না যে খবর আছে কি? তো মাসি ডিরেক্ট পয়েন্টে চলে গেছে, তোর খুনসুটি রাখ, এত পয়েন্ট ঘুরায় পেঁচায় কথা বলার দরকার নেই। বললি না যে একটা খবর আছে, মুদ্রা কথাটা বল। মুদ্রা কথা মানে মূল পয়েন্টটা বল, কি জন্য আসলি, কি খবর আছে? পিসি বলে খবরটা কি তাই কো, বেলা বেশি নেই কৈলেশ। তাহলে পরীক্ষা এইগুলো কিন্তু আসে যে খুনসুটি রাখো, এই উক্তিটিকার মাসির, বেলা বেশি নেই কৈলেশ কে বলেছে? পিসি। তাহলে মাসি কোন কথা বললো, পিসি কোন কথা বললো, সেগুলো একটু নোট করে রাখো, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি ইয়েলো কালার করে দিয়েছি। খবরটা কি তাই কো, বেলা বেশি নেই কৈলেশ, বলা হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি সময় নেই। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলেশ, তো কৈলেশ জেনে এদের সাথে ধানাই বানাই করে হবে না। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে, যোগুর সাথে দেখা হলো কাল। এই যোগু হচ্ছে আহ্লাদির জামাই। খড় তুলে দিয়ে সাজ হয়ে গেল, সাজ মানে সন্ধ্যা হয়ে গেল। সো গ্রাম এলাকায় দেখা যায় না যে খড় তুলে দিয়ে আসে, সো খড় তুলে দিয়ে আসতে সাজ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তার দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। মাসি বলে চায়ের দোকানে না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ, তা কথাটা কি? সো চায়ের দোকান না মদের দোকান সেটা সে বুঝছে, মেইন কথাটা বলো কি বলতে চাও? পিসি বলে সেটা ছাড়া আর ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ, তা কি বললে যোগু? তো বলা হচ্ছে যে হাতে 2টা টাকা আসলে তুমিও মদের দোকানে চলে যাও, আর আমাদের মেয়ের জামাই যোগুও তোমার হচ্ছে মদের দোকানে চলে যায়। তো আসলে মেইন কথাটা কি বলো, টাকা 2টা আসলে তোমাদের তো মাথা মুন্ড নষ্ট হয়ে যায়। কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাদের দিকে, হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান। তাহলে পরীক্ষা আসতে পারে চায়ের দোকানটা কোথায়? পুলের কাছে। মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে, তারপরেই জোর হারিয়ে বলল ওসব ওরকম মানে একরকম ছেড়ে দিয়েছে যোগ। তো ও আবার এখানে একটু ফাপড় দিচ্ছে, বলতেছে যে তোমরা জানো না যে আমি কোনো মদের দোকানে যাইনি, আমি তো চায়ের দোকানে গেছিলাম, চায়ের দোকানটা পুলের পাশেই। যদি তোমার বিশ্বাস না হয় মাসি পিসি তুমি গিয়ে জিজ্ঞেস করে দেখো না। এবং যোগু ওইসব একবারে ছেড়ে দিয়েছে, মদ টদ খাওয়া একবারে ভালো হয়ে গেছে, ও সাফাই গাইতে আসছে। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি ফোন করেছো মেয়ে পাঠাবে না, তাতেই চটে আছে। সম্মান তো আছে একটা মানুষের, কবার নিতে এলো তা মেয়ে দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়েকে বা মেয়েকে।
তো বলা হচ্ছে যে যোগু তো অনেকবারই এসেছিল তাদের মেয়েকে মানে ওর বউকে নিয়ে যেতে, তোমরা তো একবারও দিলে না। তো ওই লোকেরও তো একটা আত্মসম্মান বোধ আছে, সেও তো একটা জামাই। সো একবার তোমরা নিজেরাই যেচে পাঠিয়ে দাও না ওর বউকে ওর কাছে, বা ওর বউকে ওর কাছে পাঠিয়ে দাও, এই কথাই বলতে আসছে সে। তখন মাসি বলে পেট শুকিয়ে লাথি জাটা খেতে। বলা হচ্ছে যে কেন তারে পাঠাবো, খাবার না পেয়ে পেট শুকিয়ে লাথি জাটা খেতে, জামার মার খেতে, কলকে পোড়া ছেঁকা খেতে, অর্থাৎ কলকে পোড়া ছেঁকা খেতে, অর্থাৎ কলকে তো এক ধরনের হচ্ছে তোমার তামাক, তো কলকে খেয়ে ওই গরম কলকেটা ওরে দিয়ে দেওয়া বা শরীরে আঘাত করার জন্য, গরম দিয়ে ছেঁকা দেওয়ার জন্য, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। বলা হচ্ছে কেন পাঠাবো, ওই যোগু তারে নির্যাতন করবে, মারবে, কলকে শেখা দিবে, না খাইয়ে রাখবে, লাথি জোটা দিবে, এর জন্য পাঠাবো। পিসি বলে মেয়ে না পাঠাই, জামাই এলে রাখিনি, জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। তো বলা হচ্ছে মেয়ে আমরা নাই পাঠাইলাম আমাদের মেয়ে, কিন্তু জামাই হিসাবে যে ওরে আমরা অসম্মান করি এমন তো না। তুমি যে বলছো যে ওর একটা সম্মান আছে, ও এখানে কি করে আসবে, ও যতবারই আসছে, ও জামাই যেমনই হোক, আমরা তো ওকে সর্বোচ্চটা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করেছি, ছাগলটা বেচে দিয়ে ওরে ভালো মন্দ 10টা জিনিস খাওয়ানোর চেষ্টা করেছি। তাহলে ওই যোগু তাদের মেয়ের সাথে যেমন আচরণই করুক না কেন, যোগু যখন তাদের ঘরে আসে জামাই আদরে তারা কখনো কার্পণ্য করে না। তারপরে দেখো মাসি বলে ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির না করব কেন, তবে মেয়ে মোরা পাঠাবো না। পিসি বলে না কৈলেশ, মরতে মোরা মেয়েকে পাঠাবো না। বলছে আবার আসুক, আদর যত্ন করে খাওয়াবো, কিন্তু আমাদের মেয়ে আমরা আর পাঠাবো না। আমাদের মেয়ে মারধার খাবে, নির্যাতন হবে, সেটা আমরা মানতে চাই না। বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায়। সো এই কথা যখন হচ্ছে, পাশেই বুড়ো রহমান নামে এক লোক আছে, সে তার বাহকদের মাথায় খড় দিয়ে দিচ্ছে। তো বলা হচ্ছে চুপচাপ শুনে যায় এদের কথা, ছল ছল চোখে একবার তাকায় আহ্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প কদিন আগে, পরীক্ষা আসতে পারে। মাসি পিসি গল্পে কার মেয়েটা অল্প কদিন আগে শ্বশুর বাড়িতে মারা গিয়েছে? বুড়ো রহমানের মেয়ে। এবং শ্বশুর বাড়িতে আহ্লাদিও মৃত্যুবরণ করতে পারে যোগুর হাতে মায়ের খেয়ে, যেভাবে রহমানের মেয়ে মৃত্যুবরণ করেছে তার শ্বশুর বাড়িতে। সো এইটা দেখে আহ্লাদির দিকে সে তাকায়। কিছুতেই যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আহ্লাদির সঙ্গে তার চেহারায় কোনো মিল নাই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা, তবু আহ্লাদির ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে। সো সে বলা হচ্ছে যে সে আহ্লাদির দিকে তাকালে দেখে যে আহ্লাদির ওই ফ্যাকাশে মুখটা যেন তার মেয়ের মুখের মতোই। ফ্যাকাশি মানে গোসল টুসল করে না, একেবারে যত্নহীন ফ্যাকাশি, রৌদ্রের তাপে ফ্যাকাশে হয়ে আছে। সো সে যখনই আহ্লাদির দিকে তাকায় তখন তার নিজের মেয়ের কথা মনে হয় যে আমার মেয়েটারও এরকম করে আমরা ছেলের বাড়িতে দিয়ে আসছিলাম এবং তাকে মেরে ফেলেছে তার। কৈলাস বলে তবে আসল কথাটা বলি, যোগু মুখে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। সো যখন দেখলো কৈলাস যে এইসব কথা বলে কাজ হচ্ছে না, তখন বলতেছে আসল কথাটা বলি, যোগু আমারে বলছে এবার তার বউ নেওয়ার জন্য সে মামলা করবে। তার বিয়ে করা বউ তোমরা আটকে রেখেছ বদমতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নাই। তো সে যুক্তি দেখাচ্ছে যে স্বামী যদি তার বউকে নিতে চায়, কারো আটকে রাখার আইন নাই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগ্য করবে আজকালের মধ্যে, মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। আহ্লাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো মাসি পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার, মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে। তো এখানে যখন সে বলছে যে মামলা করে তার বউকে নিয়ে যাবে, তখন আহ্লাদির খারাপ লাগছে বিষয়টা, অস্ফুট আর্তনাদের মতো। সে বুঝাইছে যে আমি যাইতে চাই না এই যোগুর কাছে। তখন মাসি পিসি উঠে বলতেছে যে কৈলাস, মামলা করলে না আমরা জেলে যাইলাম, যদি মেয়ে তার স্বামীর বাসায় না যেতে চায়, স্বামীর ঘরে না যেতে চায়, তাহলে তারে তুমি কি যুক্তিতে নিয়ে যাবা? তারপরে বলল যে বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। তো এরপরেই সে ওই যে নৌকার জন্য যে বাঁশটা থাকে সেটা মানে কাদায় গুজে দিয়ে তাদের নৌকা চলাচলের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে। পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে, শরীরের ভার সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। অর্থাৎ এই কথা বলেই সেখান থেকে তারা তাদের নৌকা নিয়ে চলে যাচ্ছে। শালতি বলতে নৌকা বোঝানো হচ্ছে। শকুনেরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, পরীক্ষা আসতে পারে। শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, এই লাইনটি
কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তখন সেটার উত্তর হবে কি, মাসি পিসি গল্প থেকে এই লাইনটিকে নেওয়া হয়েছে। অনেক সময় এটা শুনে মনে হতে পারে এটা মুক্তিযুদ্ধের কোনো ঘটনা, বাট না, মাইন্ড ইট, যেখানে মনে হবে যে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ সেটাকেই আমরা কিন্তু ইয়েলো কালার করে দিয়েছি, যেন তুমি পরবর্তীতে ক্লাসটা যদি আবার করো তাতে যেন গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি পেয়ে যাও এবং আমাদের পিডিএফ পড়ার সময় যেন তোমার সহজ হয়। একটা শকুন উড়ে গেল এই আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে, ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি, মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদের, দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ, মহামারীর একটা রোগে কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। বলা হচ্ছে আহ্লাদির ভাই এবং তার মা কলেরায় মারা গিয়েছে। পরীক্ষা যদি আসে মাসি পিসি গল্পে কোন রোগের কথা উল্লেখ আছে? কলেরা। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন, দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয়ে বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করতো ধান বেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হুগলা গেতে, শাকপাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে, শাকপাতা খুদকুরো ভোজন, বছরে দুজোড়া থান পরন খরচ, এই তো বলা হচ্ছে যে এই লাইনগুলোকে একটু মাথায় রাখবা যে মাসি পিসি আসলে কিভাবে চলে। এই ধান বিক্রি করে, বিচি বিক্রি করে, শাকসবজি কুড়িয়ে, 2-3টা থান কাপড় নিয়ে এইভাবেই তাদের জীবন চলে যাচ্ছে। বছরের পর বছর ধরে পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, রূপোর টাকা আধুলি শিখে। সো তাদের পুঁজি কতটুকু হয়েছিল? রূপোর টাকার আধুলি শিখে। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে। আহ্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে যাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। বলা হচ্ছে তাদের থাকার মতো জায়গাটা শুধু আহ্লাদির বাপ রেখে গেছে, বাকি যা সম্পত্তি ছিল ওদের দুর্ভিক্ষে সব টাকা খরচ হয়ে একবারে শেষ হয়ে গিয়েছে। তারও তখন বিষম অবস্থা, নিজেরাও বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথির চোটে মরমর হয়ে এসে হাজির। তো বলা হচ্ছে তারপর ওই মাসি পিসি চলতে পারে না, কোনো রকম চলতেছে, এর মধ্যে যোগুর লাথি জোটা অর্থাৎ স্বামীর লাথি জোটা খেয়ে হাজির হয়েছে আহ্লাদি। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তো যোগুর মারদার খেয়ে যখন সে এসেছে এতটাই অসুস্থ হয়েছিল, মাসি পিসি সেবা যত্ন করে আহ্লাদিকে বাঁচিয়ে তুলেছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে, কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্য দেওয়ার ক্ষমতা পাবে কোথায়? পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়ে, না পেল যদি তো না খেয়ে। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতে ফুরিয়ে এসেছে তাদের জীবন শক্তি। পরীক্ষায় যদি আসে কি ঠেকাতে তাদের জীবন শক্তি ফুরিয়ে এসেছে? উত্তর হবে মরণ ঠেকাতে তাদের জীবনী শক্তি ফুরিয়ে এসেছে। কোন রচনার অংশ এটা? মাসি পিসি গল্পের অংশ। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতে তোর 2 পয়সা আসে, মোরও 2 পয়সা আসে। তো বলা হচ্ছে যে তারা যে আহ্লাদিকে সেবা যত্ন করে সুস্থ করেছিল এটা আহ্লাদির বাপও স্বীকার করেছিল, কিন্তু ওই দুর্ভিক্ষে তাদের সব শেষ হয়ে যায় এবং যেটুক টাকা পয়সা পাইতো ওইটা দিয়ে তারাই চলতে পারে না, আহ্লাদিকে কিভাবে চালাবে? তারপরও খেয়ে না খেয়ে যেভাবে পারে আহ্লাদিকে নিয়ে তাদের জীবন চলছে। তারপর একদিন মাসি পিসির মধ্যে আলাপ হচ্ছে যে আমরা একটা কাজ করলে তো দুইজনেরই টাকা পয়সা আসে। কাজটা কি? শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া, মানে বেশি দাম, গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না, শালতি বেয়েও তো দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না। পিসি রাজি হয়েছিল, এত কিছু হবে কি না ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না। তাকে না পেলে তো অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে, তা কি করতে পারে? পিসি ঘুরতে দিতে। তো বলা হচ্ছে যে মাসি যদি এই কাজটা করে আর পিসি যদি না করে তাহলে তো তার একটা রোজগার হবে, রোজগারের জায়গা হবে এবং অন্য কেউ ওটা সুযোগ নেবে। তো পিসি তো এই কাজটা হতে দেয় না। পিসি বলছে ওকে ঠিক আছে আমরা একসাথেই শুরু করি। সেই থেকে শুরু হয় গেরস্তর বাড়ি, অর্থাৎ গ্রামের যে গেরস্থ থাকে তোমার যারা চাষাবাদ করে, গরু রাখে, তাদের বাসা থেকে শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসি শালতি বেয়ে নৌকা দিয়ে বাজারে গিয়ে বেচে আসে। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। তো যখন দেখে যে বাগানের মানুষ তাদেরকে দেয়, তারা বিক্রি করে এনে বাগানের মালিককে কিছু টাকা দেয়, তারা কিছু রাখে। মাসি পিসির ভাব ছিল আগেও, অবস্থা এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসাদেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কুন্দলও বেঁধে যেত কারণে কারণে। বলা হচ্ছিল তাদের বয়স এক, তারা একই ঘরে থাকে, সুখ দুঃখের কথা ভাগাভাগি করত, কিন্তু হিংসা রেশারেশিও ছিল, সময়ে সময়ে তাদের মধ্যে কুন্দল বা ঝগড়া বেঁধে যেত।
পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে, তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো, মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজন হয়ে গেল এক মন এক প্রাণ। তাহলে পরীক্ষায় যদি আসে কখন তারা এক মন এক প্রাণ হয়ে গেছে, যখন তারা শাকসবজি বিক্রিতে একত্রিত হলো। এর আগে তারা মার ঝামেলা লেগে যেত। এবং পিসি মানে কি বাপের বোন, তো যেহেতু এটা বাপের বাড়ি, তো পিসির বাপের বাড়ি দেখে পিসি একটু ভাব নিত, মাসিকে অর্থাৎ মায়ের বোনকে একটু অবজ্ঞা করতো, আর চোখে দেখতো, এটা নিয়ে ঝগড়াও বেঁধে যেত। তারপর বলা হচ্ছে সে মিল জমজমাট হয়ে উঠলো আহ্লাদির ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে। শ্বশুরঘর থেকে কেবল বাঁচাতে হবে তাকে। গায়ের বজ্জাতদের নজর থেকেও সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। তো বলা হচ্ছে শুধুমাত্র যে শ্বশুর বাড়ি থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে এমন না, গায়ের মধ্যে অর্থাৎ গ্রামের মধ্যে অনেক বজ্জাত লোক আর চোখে থাকায় মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়তে চায়, তাদের হাত থেকেও বাঁচাতে হবে। কত দায়িত্ব মাসি পিসির। তারপরের অংশটা যদি দেখো, বাপ মা বেঁচে থাকলে আহ্লাদিকে হয়তো শ্বশুরের ঘরে যেতে হতো। মাসি পিসিও বিশেষ কিছু বলতো কি সন্দেহ, কিন্তু তারা তো নেই। এখন মাসি পিসিরই সব দায়িত্ব, অর্থাৎ বাপ মা থাকলে বাপ মাই সব কাজ কাম করতো, তারাই তাকে শ্বশুর বাড়িতে দিবে না দিবে সেটা নিয়ে ভাবতো। এখন বাপ মা যেহেতু নাই, সব দায়িত্ব তো মাসি পিসির। বিনা পরামর্শ আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আহ্লাদিকে পাঠানো হবে না। আহ্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে, যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটে মেরে যায়। পাশুটে মানে হচ্ছে ভয়ে একেবারে একাকার হয়ে মুখ টুক নীল হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো বলা হচ্ছে যে কখনোই তারা তাদের মেয়েকে ওই খুনেদের কাছে অর্থাৎ যোগুর কাছে পাঠাবে না, কারণ ওইখানে যাওয়ার কথা শুনলেই মেয়ে ভয়ে আতঙ্কে একেবারে মুখটুক মলিন হয়ে যায়। তো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের পরামর্শ করা লাগে না। মেয়ের অবস্থা দেখলে তারা মাসি পিসি একজন আরেকজনের দিকে তাকাতাকি করলে এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়। বাপের ঘরদুয়ার জমি জমাটুকু আহ্লাদিকে বুঝতেছে, যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। অর্থাৎ বাবার জমিটুকু তো আহ্লাদি পাবে, তাদের বাবার যে জমিটুকু আছে। তো যোগু বউ নিতে চায়, এর কারণ হচ্ছে বউকে নিলে সেই জমিটা যোগু পাবে। তো তার বউনের উদ্দেশ্য ছিল স্পষ্ট, যে সে জমির জন্য বউ নিতে চায়। সামান্যই তো ছিল তার বাপের, তারও সিকি মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। তবে মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ। বলা হচ্ছে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ, যতটুকু আছে। খালি করে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আহ্লাদিকে তারা সাথে নিয়ে যায়। সো যেহেতু যোগু একটা আর চোখে থাকে এবং বউকে মারতে পারলে বা বউ মরে গেলে ওই বউয়ের সম্পত্তি যোগু পাবে, এর জন্য তাদের সাহস হয় না মেয়েকে একা ঘরে রেখে কোথাও যেতে। কোথাও গেলে আহ্লাদিকে সাথে নিয়ে যায়। মাসি বলে ডরাসনি আহ্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মুদের। বলা হচ্ছে তুই ডরাসনি আহ্লাদি, তুই ভয় পাইস না, ও আমাদেরকে ভাওতা দিয়ে ভয় দেখাইতে চায়, নাহলে কৈলেশকে দিয়ে এই কথা আমাদেরকে বলায় কেন যোগু। পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন সুদলে বলবে কই না আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। তো বলা হচ্ছে কয়দিন পরে আসলে যদি জিজ্ঞেস করি বলবে না আমি তো এইসব কৈলেশকে বলিনি। মাসি বলে 4 মাসে পড়লি, আর কটা দিন বা, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা। 4 মাসে পড়লি মানে আহ্লাদি 4 মাসের প্রেগনেন্ট। তো ও যেহেতু 4 মাসের প্রেগনেন্ট, তো বলা হচ্ছে এই সময়টা এমনিতেও মা মাসির কাছে থাকতে হয়। জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। তাহলে এই লাইনটা মাথায় রাখো, ছেলের মুখ দেখলে পাষাণ নরম হয়। বলা হচ্ছে ওর যদি সন্তানের মুখ দেখে ও পাষাণ গুলে নরম হয়ে যায়। জানিস আহ্লাদি তোর পিসে ছিল যোগুর মতো। সো এখানে পিসে অর্থাৎ পিসি বলতেছে, তার যে বাপের বোন, সে বলতেছে আমার জামাই ছিল যোগুর মতো। খোকাটা কুলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে ওটা খাওয়ায়, উঠতে বলি তো উঠে, বসতে বলি তো বসে। মাসি বলে তোর মেশো ঠিক ছিল, শাউরি ননদ ছিল বাঘ। তাহলে কে বলেছে এই কথা? এটা বলেছিল পিসি। মাসি বলেছিল যে তোমার, এটা বলেছিল মাসি। পিসি বলেছিল অর্থাৎ বাপের বোন বলেছিল যে আমার জামাই ছিল যোগুর মতো, এবং যখন আমাদের সন্তান হয়েছে তোর
পিসমশাই অর্থাৎ পিসির জামাই সে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আর মাসি বলছে আমার জামাই ঠিকঠাক ছিল কিন্তু আমার শাশুড়ি ছিল বাঘ। তো বলা হচ্ছে উঠতে বসতে কি ছ্যাঁকা খেয়েছি ভাবলে বুক কাঁপে, কিন্তু জানিস আহ্লাদি মেয়েটা যেই কোলে এলো শ্বশুরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। তো বলা হচ্ছে যখনই পিসির গোরে একটা মেয়ে হয়েছে তখন একেবারে তাকে মাথায় তুলে রাখে। তাহলে পিসির গোরে মেয়ে হয়েছিল, মাসির গোরে ছেলে হয়েছিল, সো এগুলো কার গোরে কি হয়েছে মাথায় রাখবা। পিসি বলে তুইও যাবি, স্বামীর ঘর করবি, ডরাসনি, ডর কিসের? বলা হচ্ছে তোর বাচ্চা হলেও তোর স্বামী ঠান্ডা হয়ে যাবে। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্নাঘর সারতে লেগে যায়। তাহলে বাড়ি ফিরে তারা কি করেছে? দ্বীপ জেলেছে, অর্থাৎ আলো জেলে তারা রান্না কাজ করতে ব্যস্ত হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে। বাইরে দিন কাটলেও আহ্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু সয়, শরীর নয় মনটা তার কেমন করছে, নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। পরীক্ষা আসতে পারে কাকে ছেঁচড়া ছেঁচড়া নোংরা বা নর্দমার মতো লাগে? আহ্লাদিকে। সে তার নিজেকে নিয়ে ভাবে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। অনেকে বলতেছে যে আহ্লাদিকে দিয়ে দাও আমাদের কাছে, মেয়ে তো সুন্দরী। গায়েরও কতজন তার কত রকম দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটাই চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গুকুল হাল ছাড়েনি। তার মানে গুকুল এখনো পড়ে আছে। মাসি পিসিকে পাগল করে তুলেছে গুকুল। মায়ের তার মাসি পিসি কি দুর্ভোগ তার জন্য। বলা হচ্ছে সে মনে মনে ভাবতেছে যে এই মাসি পিসি আমার জন্য কতটাই না কষ্ট পাচ্ছে। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর বাড়িতে লাঞ্ছনা সহিত যোগুর লাথি খেত। ঈষৎ তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি। এক পাশে মাসি আরেক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন? সো এগুলো ভাবতে ভাবতে হঠাৎ ঘুমের মধ্যে সে হালকা ঘুমের মধ্যে সে সজাগ হয়ে ওঠে এবং সে দেখে তার আশেপাশে মাসি পিসি আছে। মাসি পিসিকে সাথে না নিয়ে শুলে তার ঘুমই হয় না, ভয়। এবং সে এটা শুনে ভয় পায় যে আবার যোগুর ঘরে যেতে হবে, লাঞ্ছনা সইতে হবে, সেটা শোয়ার চেয়ে মাসি পিসির সাথে আছে এটাও ভালো। আবার মনে মনে চিন্তা করে ওইখানে গেলে হতে পারি মাসি পিসিকে এত কষ্ট না দিয়ে। রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ করে তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার হয় না। দুজন মিলে কাজ করে যেন একজন করছে, দুজন মিলে এমনভাবে কাজ করে মনে হয় যেন একজন কাজ করছে। এবার ব্যঞ্জনে নুন দিবে এ কথা বলতে হয় না পিসিকে, অর্থাৎ তরকারিতে নুন দেওয়ার কথা বলতে হয় না পিসিকে। পরীক্ষা আসতে পারে কাকে তরকারিতে নুন দেওয়ার কথা বলতে হয় না? পিসিকে। ঠিক সময়ে নুনের পাত্র এগিয়ে দেয় আবার মাসির কাছে। বলা বলি করছে তারা আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটা কড়া কথাও তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না। উপদেশ দিতে গেলে চটবে জামাই, পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা যাবে না তাকে। অর্থাৎ পুরুষ মানুষ তাকে উপদেশ দেওয়া উচিত হবে না যে এটা করা তোমার ঠিক হয়নি, ওইটা করা ঠিক হয়নি। মাসি পিসি যেমনই হোক, যোগুকে কিন্তু জামাই আদরে তারা সবসময় হাই প্রায়োরিটিতে রেখেছে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবার ভাব দেখায়। যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানের কর্তা, সেই এখানের সর্বে সর্বা মানে প্রধান। তো বলা হচ্ছে যে সেই এখানের নেতা, সেই এখানের কর্তা, এরকম একটা ভাব দেখানো হবে তাকে। মাসি পিসি তাকে দাম দিবে, কোনো উপদেশ দিবে না, একবারে মনে করবে যে সেই এই বাসার মাথা। এবং আহ্লাদিকেও বলেছে জামাই আসলে একেবারে পাগল হয়ে গেছ, গদগদে, এরকম একটা ভাব দেখাবা। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। পরীক্ষা আসতে পারে কে বাইরে থেকে হাঁক দেয়? কানাই চৌকিদার। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পারে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে, সারাটা দিন এই তরি তরকারি বিক্রি করে কষ্ট করে গেছে। সন্ধ্যাবেলা কানাই চৌকিদারের হাঁক। সরকার বাবুর সঙ্গে বাজারের তুলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। সরকার বাবুর সঙ্গে আজকে বাজার তুলা নিয়ে ঝগড়া করতে তাদের অর্ধেক জীবন বেরিয়ে গেছে। সারা জীবন সারা দিনের মধ্যে অর্ধেক দিন সরকার বাবুর সাথে বাজার তুলা নিয়ে ঝগড়া হয়েছে। পরীক্ষায় যদি বলা হয় কার সাথে মাসি পিসির ঝগড়া হয়েছে? সরকার বাবুর সঙ্গে। কি নিয়ে? বাজার তুলা নিয়ে। এখন এলো চৌকিদার কানাই। হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমোচ্ছে, তো তারা আবার ভয় পাচ্ছে রাত্রে আবার যেন কোনো হাঙ্গামা না হয়, গ্রামের মানুষ ঘুমোচ্ছে।
রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়। রসুই চালায় বলতে রান্নাঘরটাকে মানে ঢেকে রেখে তারা বাইরে আসে। শুল্কপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। তাহলে মাথায় রাখবা যে শুল্কপক্ষের একাদশী করেছে তারা দুজন। পরীক্ষা যদি আসে তারা কি একাদশী করেছে? শুল্কপক্ষের একাদশী। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সাথে গোকুলের যে 3 জন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে, মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। তাহলে কানাইয়ের সাথে গোকুলের 3 জন পেয়াদা এসেছে। এটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম যে কানাইয়ের সাথে কয়জন পেয়াদা এসেছে? 3 জন। পরীক্ষায় এইটাই প্রশ্ন আসে এবং তাদের মধ্যে থেকে 2 জনকে চিনতে পেরেছে, মাথায় লাল পাগড়ি আটা লোকটাকে তাদের অচেনা মনে হচ্ছে। তাহলে পরীক্ষা যদি আসে কোন লোকটাকে তাদের অচেনা মনে হয়েছে? মাথায় লাল পাগড়ি দেওয়া লোকটা তাদের অচেনা, বাকি 2 জনকে চেনে। কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার। তাহলে কানাই কি বলেছে? কাছারি বাড়ি যেতে হবে। তাহলে কাছারি বাড়ি যাওয়ার কথা কে বলেছে? কানাই। মাসি বলে এত রাতে মরণ নেই। পিসি বলছে মরণ নেই। কানাই বলে দারোগা বাবু এসে বসে আছেন, বাবুর সাথে যেতে হবে একবার। হবে গো দিদি ঠাকুরন, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। তো এই যে সরকার বাবুর সাথে তাদের বাজার তোলা নিয়ে ঝগড়া হয়েছে, সেই ঝগড়ার মীমাংসা করতে দারোগা বাবু এসেছে, এত রাতে তাদেরকে ডেকে পাঠিয়েছে। তো তারা বলছে এত রাত্রে কি তাদের মরণ নেই, এত রাত্রে কিভাবে যাব? তো তখন কানাই বলতেছে যে ধরে নেওয়ার হুকুম আছে, দারোগা বাবু এসেছে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় 3-4 জন ঘুপটি মেরে আছে, স্পষ্টই দেখতে পায় মাসি পিসি। তাহলে পরীক্ষায় যদি আসে কোন গাছের কথা বলা হচ্ছে? কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের ছায়ায় কয়জন আছে? 3-4 জন ঘুপটি মেরে আছে এবং সেটা মাসি পিসি খুব সহজেই দেখতে পাচ্ছে। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য উসমানেরা তাতে সন্দেহ নেই। তাহলে এখানে গায়ের গুন্ডা সাধু বৈদ্য উসমানেরা, তাহলে উসমান নামটি কিন্তু এই গল্পে আছে, তাতে সন্দেহ নেই। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়ছে। তাহলে এই যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য, ওই বৈদ্যের মাথার মধ্যে পাতার ফাঁকে জ্যোৎস্নার আলো পড়ছে, সেটা তারা দেখতে পায়। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে, ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। তো বলা হচ্ছে কানাইয়ের সঙ্গে তারা যদি সরকার বাবুর বাসায় যায়, ওই দিক থেকে ওই যে ঘুপটি মেরে কাঁঠাল গাছের নিচে 3-4 জন লুকিয়ে আছে, তাদের মধ্যে তারা এসে আহ্লাদিকে নিয়ে যাবে। মাসি বলে মুদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে আমি যাই চলো। কর্তা ডেকেছে 2 জনকে, মাসি পিসি দুজনেই আবার তাকায় মুখে মুখে, বলছে 2 জনেরই যাইতে হবে। তার মানে তারা যেটা অনুমান করছে তারা বেরুলে আহ্লাদিকে তারা ধরে নিয়ে যাবে, এটা রাইট। এবং আহ্লাদির প্রতি সমাজের মানুষের একটা লোভ ছিল। মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না। তাহলে মাসি কি বলেছে? কাপড়টা ছেড়ে আসি। পিসি কি বলেছে? হাত ধুয়ে আসি, 1 দণ্ড লাগবে না। মাসি কোন কথা বলেছে, পিসি কোন কথা বলেছে, এগুলোকে নোট করে রাখবা। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে, পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। তাহলে মাসির হাতে থাকে বটিটা মানে দা, আর পিসির হাতে অর্থাৎ বাপেরা তো এমনি শক্তিশালী হয়, তো বাপের বোন নিয়ে আসছে একবারে রামদা কাটারি। তাহলে মাথায় রাখবা রামদা কাটারিটা কে নিয়ে আসছে? যেহেতু বাপ শক্তিশালী হয়, আমাদের বাপ এবং মায়ের কথা চিন্তা করলে কি বাপেরা শক্তিশালী হয়, তাহলে কাটারি রামদা নিয়ে আসলে বাবা নিয়ে আসবে, তাহলে বাবার বোন নিয়ে আসছে কাটারি। মনে রাখার জন্য বলছি, বাবার বোন পিসি নিয়ে আসছে রামদা কাটারি, যেহেতু বাপের গোষ্ঠীর ওই। আর মা জাত তো বা মায়ের জাত তো মেয়ের জাত একটু নরম থাকে, সো মা নিয়ে এসেছে বটি, অর্থাৎ মায়ের বোন নিয়ে এসেছে বটি, বাপের বোন নিয়ে আসছে রামদা। তারপর বলা হচ্ছে মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়ে নুকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে এত রাতে মেয়ে নুককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে, না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা এগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিসড়ে নিয়ে যাবে, এসো। কে এগিয়ে আসবে? এসো। বটির 1 কোপে গলা ফাঁক করে দিব। পিসি বলে আয়না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয়না। কাটারির কূপে গলা কাটি 2-1টার 2 পা এগোয় তারা দ্বিধা পড়ে। বলা হচ্ছে যে গলা কেটে দিব এবং 2-1 জন 2 পা ভয়ে ভয়ে এগুচ্ছে দ্বিধা নিয়ে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভেবা চেকা খায়। তাহলে দেখো মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে খানিকটা তারা ভেবা চেকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু মাসি পিসির। মাসি বলে শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে, মানে ইয়ার কি করছি না, তোমাদের সাথে মোরা মেয়ে নুক পারবো না জানি। বলছে তোমাদের পুরুষদের সাথে আমরা মহিলা মানুষ, আমরা তো পারবো না, এটা তুমি বুঝতেছো, এখানে ইয়ার কি করে লাভ নাই।
কিন্তু দুটো একটাকে মারবো, জখম করব ঠিক। পিসি বলে মোরা না হয় মরবো। তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। তো বলা হচ্ছে যে আমরা তোমাদের সাথে পারবো না, কিন্তু দুই একটারে কিন্তু একবারে জানে মেরে ফেলবো, এটা মাথায় রাখো, আমাদের হাতে দা আছে। এইটা বলেই তারা চিল্লাচিল্লি শুরু করে। প্রথমে শুরু করে মাসি, তারপরে যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুরন, ও ঘুষ মশাই, ও জনার্দন, ও গো কানুর মা, বিপিন, বংশী। তাহলে কি কি নাম ধরে ডেকেছে এগুলাকে একটু মাথায় রাখবা। গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি। সো তারা গ্রামের মানুষদের নাম ধরে ডাকা শুরু করেছে। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকেই ছুটে আসে, কেউ কেউ ব্যাপারটা অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। অনেকে অনুমান করতে পারছে যে আহ্লাদিকে ডিস্টার্ব করে, বা এলাকার মানুষ তেমনি আহ্লাদের দিকে একটু আর চোখে তাকাচ্ছে। এই হট্টগোলের পর আরও নিঝুম রাত, আরও থমথমে মনে হয় রাত্রিটাকে বা রাত্রিটা। আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। অর্থাৎ এদের ডাকে গ্রামের এত মানুষ আসবে এটা মাসি পিসির কখনো অনুমানে ছিল না, জানা ছিল না। তারপর বলা হচ্ছে যে তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বের করে এনেছে মনে হলো। সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি বুকে নতুন জোর পায়। অর্থাৎ এই কানাই চৌকিদার এবং গোকুলের উপর এলাকাবাসীরও একটা ক্ষোভ ছিল। শুধুমাত্র যে তাদের কথা শুনে আসছে তা না, এলাকাবাসীও তাদের মন বা রাগ বা জেদের জায়গা থেকে এসেছে দৌড়ে। মাসি বলে, জানো বেআইন, ওরা ফের ঘরে আসবে, মন বলছে। এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেয়া সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। মেয়েটাকে কুটুম বাড়ি সরিয়ে দেয় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়ে দিয়েছিল সেবার। খানিকটা চুপচাপ ভাবে দুইজন। তার মানে কার ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল? সোনাদের ঘরে। সেবার আগুন ধরিয়ে দিয়েছিল মেয়েটাকে কুটুম বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য, মানে রাগে ক্রোধে মেয়েটাকে না পেয়ে তারা ঘরে আগুন দিয়েছিল। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো কথা, কম্বলটা চুবিয়ে রাখি জ্বলে, কি জানি কি হয়। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহ্লাদির ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে মানে অতি সতর্কে তারা বিছানা ছেড়ে উঠে। আহ্লাদির বাপের আমলের গরুটা নেই, গামলাটা আছে। গড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে গুড়ায় চাপ দিয়ে নেবানো যাতে সহজ হয়। অর্থাৎ তারা একটা কম্বলকে ভিজিয়ে রাখতেছে গামলাতে, এবং এইটাতে ভিজিয়ে রাখছে এই কারণে যদি ঘরের চালে আগুন ধরিয়ে দেয় তারা যেন ওই কম্বল দিয়ে আগুনটাকে নিভিয়ে ফেলতে পারে। ঘড়ায় আর হাড়ি কলছি আরও জল এনে রেখে তারা ডুবা থেকে বটি আর দা রাখে হাতের কাছেই। যুদ্ধের আয়োজন তৈরি হয়ে থাকে মাসি পিসি, মানে যুদ্ধের আয়োজনে মাসি পিসি তৈরি হয়ে থাকে। সংক্ষেপিত মানে হচ্ছে গল্পটা আরও বড়, এতটুকুই আমাদের এইচএসসির পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে। এইটা হচ্ছে মূল গল্প। সেইখানে যেই জায়গাগুলো থেকে এমসিকিউ আসতে পারে আমি সব ইয়েলো কালার করে দিয়েছি। সৃজনশীল আসলে এখন তুমি পুরো গল্পটা জানো, এই গল্প অনুযায়ী নিজের মতো করে গুছিয়ে বাংলায় লিখে দিলে সৃজনশীলে ভালো করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা অনেক সময় এই পাঠ্য বই থেকে প্রশ্ন আসে, সেই জায়গায় আসলে লিখতে পারবা, এবং এই ক্লাসটা করার ফলে তুমি এইচএসসির বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, খুলনা, সাস্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকেয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কিংবা ঢাকার 7 কলেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়, তুমি যেখানেই পরীক্ষা দাও এই গল্পটা গুরুত্বপূর্ণ। এবং আমি যেভাবে লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, তুমি যেহেতু আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছো, এইটাকে এইভাবে ধরে ধরে পড়লে এখান থেকে প্রশ্ন আসলে তুমি আটকাবা না। এছাড়াও আমরা পিডিএফটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে তুমি ভালো করে পড়ে নিতে পারবা। সো আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি দেখি, মাসি ও পিসি মুখ চাওয়াচাই করে কয়বার কৈলেশের মুখে যোগুর মামলার কথা শুনে। তারপর হচ্ছে পাতা শূন্য শুকনো গাছটায় উড়ে এসেছে শকুনরা। এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে উড়ে গেল একটি শকুন। মাসি পিসি গল্পে পাখা ঝাপটাচ্ছিল ডাল ছেড়ে উড়তে আর নতুন ডালে গিয়ে বসতে। অর্থাৎ যেই পাখিটা পাখা ঝাপটাচ্ছিল সেটা হচ্ছে এক গাছের ডাল থেকে উড়ে অন্য গাছে যাওয়ার জন্য। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের। এখানে পুঁজি বুঝাতে উল্লেখ হয়েছে রূপোর টাকার। মরণ ঠেকাতে এখানে আমরা যেই জিনিসটা দেখেছি যে মরণ ঠেকাতে মাসি পিসির ফুরিয়ে আসছিল জীবনী শক্তি।
শহরের বাজারে দাম চড়া তরিতরকারি ফলমূলের, গায়ের বাবু বাসিন্দারা নগদ পয়সার জন্য মাসি পিসির কাছে বেচতে দিত বাগানের জিনিস। এগুলো আমরা সবই পড়েছি, গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আবার দিয়েছি যাতে পরীক্ষার আগে তোমার রিভিশন দিতে সহজ হয়। এই বুঝি ড্যাশ একে অপরকে, এই বুঝি কাটে ড্যাশ দিয়ে। এখানে হবে এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। এইগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, গ্যাপ দিয়ে বলতে পারে যে এটা সঠিক উত্তর কি হবে। মাসি পিসির মিল জমজমাট হয়ে উঠলো, আহ্লাদির ভার ঘাড়ে পড়ায়। তারপর বলা হচ্ছে আহ্লাদিকে শ্বশুরবাড়ি পাঠানো হবে না, এটা মাসি পিসি ঠিক করেছিল বিনা পরামর্শে আপনা আপনি থেকে। ব্যঞ্জনে দেবার জন্য ঠিক সময়ের পাত্র এগিয়ে দেয় হচ্ছে তোমার পিসি, অর্থাৎ ঠিক সময় নুনের পাত্রটা এগিয়ে দেয় কে? এগিয়ে দেয় পিসি। তারপর হচ্ছে বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের, এবং বাজারে তোলা কাটে এই কথাটি দ্বারা বোঝানো হয় বাজারে বিক্রেতাদের কাছ থেকে আদায় করা খাজনা। বাজারে তোলা বলতে বোঝানো হচ্ছে না যে বাজারে তোলা নিয়ে বিক্রেতাদের কাছ থেকে যে খাজনা আদায় করা হয়, অর্থাৎ বিক্রি করার জন্য সরকার বাবুকে টাকা দিতে হয়, ওই টাকা দেয়া নিয়ে তাদের ঝগড়া হয়েছে। মাসি পিসি গল্পে জ্যোৎস্না বেশ উজ্জ্বল বলা হয়েছে দ্বাদশীর রাতে। কানাইয়ের সাথে গোকুলের পেয়াদা এসেছিল তিনজন পেয়াদার মধ্যে মাসি পিসি চিনত দুজনকে। অচানা পেয়াদার মাথায় ছিল লাল পাগড়ি। কানাই বলে ড্যাশ যেতে হবে একবার, শূন্যস্থানে কাছারি বাড়ি যেতে হবে। পথের পাশে কাঁঠাল গাছের ছায়ায় ঘুপটি মেরেছিল 3-4 জন। কয়জন ছিল? 3-4 জন। সাধু বৈদ্য ওসমানেরা হচ্ছে গ্রামের গুন্ডা। বৈদ্যের ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা, মাথায় পাতার ফাঁকে পড়েছে জ্যোৎস্না। মাসি পিসি দ্বিধাভরে এগোয় দুপা। কানাই এবং পেয়াদারা সত্যিই খানিকটা ভেবাচেকা খেয়ে যায় মাসি পিসির ভয়ের রেশটুকু দেখতে না পেয়ে। আহ্লাদিকে নিয়ে যদি বলি, গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে আহ্লাদি। সে পিতৃমাতৃহীন, 4 মাসের অন্তঃসত্ত্বা, সংসার থেকে বিতাড়িত, স্বামী রাতে খুন হওয়ার ভয়ে শ্বশুর বাড়ি যেতে চায় না। এখন সে মাসি পিসির সঙ্গে বাপের বাড়িতে থাকে। মাসি পিসির আশ্রয়ে সে রক্ষা পেয়েছে অত্যাচারী স্বামী, লালসা, উন্মত্ত যোদ্ধার, দারোগা, গুন্ডা ও বদমাশের আক্রমণ থেকে। আহ্লাদিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে মূল গল্পের ঘটনা। আহ্লাদির গায়ের শাড়ির রং ছিল সাদা পাড়ের নকশা করা, এবং আহ্লাদির পরিহিত শাড়িটির পাড় ছিল নকশা করা। আহ্লাদির মুখের গরণ গুলগাল। আহ্লাদি বসেছিল শালতির মাঝখানে, অর্থাৎ নৌকার মাঝখানে। নিজেদের পেটের ভাবনা শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনের এখন আহ্লাদি আছে। এখানে গ্যাপ দিয়ে বলতে পারে এখানে কি আছে? তাদের এখন আহ্লাদি আছে। খাওয়া দাওয়ার বাইরে, পেটের বাইরেও তাদের এখন একটা আহ্লাদি আছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। এখানে আহ্লাদির কথা বলা হয়েছে। আহ্লাদি কয়জনের পরিবার ছিল? 4 জনের। আহ্লাদি, তার বাবা, মা ও ভাই। আহ্লাদির বাবা কোনো মতে ঠেকিয়েছিল দুর্ভিক্ষ। আহ্লাদির পরিবারের সবাই মারা যায় মহামারীর একটা রোগ, কলেরায়। মাসি পিসির সেবা যত্নে আহ্লাদি বেঁচে গিয়েছিল। আহ্লাদি ঈষৎ তন্দ্রার ঘুরে শিউরে ওঠে যখন ভাবে যে তাকে আবার যেতে হবে, মাসি পিসিকে পেইন না দিয়ে ওইখানে চলে যাওয়াই ভালো। গল্পের প্রধান চরিত্র মাসি ও পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা সাহসী, সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল ও বুদ্ধিমতী। অস্তিত্ব রক্ষায় তারা নৌকা চালনা করে সবজির ব্যবসায় পরিচালনা করে। সমাজের অত্যাচারী ও লুলুপ শ্রেণীর লোকদের থেকে আহ্লাদিকে রক্ষায় সাহসী সংগ্রাম করে তারা, অর্থাৎ তারা সাহসে সংগ্রাম করে আহ্লাদিকে নিয়ে। এই যে দেখো মাসি পিসি গল্পটার চরিত্রটাকে তুমি এইখানে ফুটিয়ে তুলতে পারবা। মাসি পিসির পরিধানের জন্য বছরে থান লাগতো 2 জোড়া। আহ্লাদির বাবা মাসির জন্য বরাদ্দ করে গিয়েছিল থাকার জায়গা। মাসি পিসি একে অপরকে সম্বোধন করতো বেআইন বলে। মাসি পিসি ব্যবসা করতো গা থেকে কিনে, শহরের বাজারের তরিতরকারি ফলমূল বিক্রি করত। মাসি পিসি গল্পে উড়ে এসে জুড়ে বসার কথা বলা হয়েছে মাসির ক্ষেত্রে। পিসির উপর একটা অবজ্ঞা ভাব ছিল, মানে মাসির উপর একটা অবজ্ঞা ভাব ছিল পিসির। মাসি পিসির দুজনের বয়স প্রায় সমান। মাসির সবচেয়ে অসহ্য লাগতো পিসির অহংকার আর খোঁচা। মাসি পিসির ভিতরে বাপের বাড়ি নিয়ে অহংকার করতো পিসি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। তাহলে দেখো এখানে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অলরেডি আমরা মূল গল্পে পড়েছি, তারপরেও গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আলাদা করে দিয়েছি। মূল গল্প তো অনেক সময় বারবার পড়া হবে না, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেন রিভিশন দিয়ে তুমি তোমার পরীক্ষায় যেতে পারো, সেই জন্য আমাদের এই আয়োজনটা। মায়ের বাড়া তার এই মাসি পিসি। এখানে মায়ের বাড়া বলতে বোঝানো হয়েছে মায়ের চেয়েও বেশি কিছু। বলা হচ্ছে মায়ের বাড়া মাসি পিসি, অর্থাৎ আমার মায়ের চেয়েও বেশি দায়িত্ব নিয়ে কাজ করছে তারা। বাজারে তোলা নিয়ে মাসি পিসির ঝগড়া হয় সরকার বাবুর সঙ্গে। মাসি পিসি গতকাল উপোস করেছে শুল্ক পক্ষের একাদশীর।
মাসি পিসি বাইরে যায়, রসুই চালায় ঝাঁপ এঁটে। রসুই চালায় ঝাঁপ বলতে মানে যেই ঘরে রান্না বাড়া হয় ওই ঘরে ঝাঁপ দিয়ে বা হচ্ছে ঢেকে রেখে। মাসি হাতে করে নিয়ে আসে বটি, পিসির হাতে করে নিয়ে আসে রামদার মতো মস্ত এক কাটারি। প্রথমে শুরু করে মাসি, তারপরে শুরু করে পিসি। এখানে বোঝানো হয়েছে গলা ছেড়ে ডাকাডাকি করার। মাসি পিসির উক্তি: একে রাতে মেয়ে নুককে কাছারিতে ডাকতে কর্তার লজ্জা করে না, উক্তিটি পিসির। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে, উক্তিটি মাসির। ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির। মাসি আহ্লাদিকে এই কথা বলেছিল, সজাগ রইতে হবে রাতটা, উক্তিটি মাসির। হাত ধুয়ে আসো একদণ্ড লাগবে না, উক্তিটি পিসির। কাপড়টা ছেড়ে আসো আসি কানাই, উক্তিটি মাসির। বটির এক কূপে গলা ফাঁক করে দেব, কথাটি মাসির। কাটারির কূপে গলা কাটি দু একটা, পিসি। বজ্জাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির করবো না, উক্তিটি মাসির। তোর পিসি ছিল যোগুর মতো, উক্তিটি পিসির। আয়না বজ্জাত হারামজাদা এগিয়ে আয়, উক্তিটি পিসির। যুদ্ধের আয়োজন করে তৈরি থাকে পিসি মাসি বা মাসি পিসি। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি পিসির। তাহলে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই গল্পের এই জায়গাটা, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে। সো এইটাকে একটু ভালো করে পড়বো। আমরা যখন পিডিএফটা দিব এই তথ্যগুলোকে একটু ভালোভাবে রাখবা, কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্যাচ লাগার মতো প্রশ্ন মাঝে মধ্যেই করতে পারে। সো সেই ক্ষেত্রে তুমি সজাগ থাকলে উত্তর করা সহজ। শালতি বলতে নৌকা বোঝানো হচ্ছে, যেটা কাঠের তৈরি নৌকা সেটাকেই শালতি বলা হয়। শালগাঠ নির্মিত তাল কাঠের সরু ডিঙ্গি নৌকা বিশেষ। তাল গাছের সরু ডুঙ্গা দিয়েও শালতি বা নৌকা বানানো হয়। পূর্বাশা পত্রিকায় কখন মাসি পিসি গল্পটি প্রকাশিত হয়? আমরা শুরুতে বলেছি 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যা, একেবারে শুরুতে আমি লিখে দিয়েছিলাম। খারাপ লোক হলেও যোগু বাড়িতে এলে মাসি পিসি আদর করবে, কারণ সামাজিকতা তো রক্ষা করতে হয়, সে তো আমাদের ঘরের জামাই। মাসি পিসি গল্পে নৌকা দিয়ে আসার সময় আহ্লাদির পরনে কি ছিল? নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি। দেখো ওই যা পড়েছো তার থেকেই তো এই তথ্যগুলো আমরা নিয়েছি। কদম ছাট, মাথার চুল এমনভাবে ছাটা যা কদম ফুলের মতো। সো কদম ছাট চুল বলতে মাথার চুল কদম ফুলের মতো ছাটা, অর্থাৎ কদম ফুল দেখতে যেমন এরকম চুলের ছাটকে কদম ছাট বলা হয়। লগি, হাত ছয়েক লম্বা সরু বাঁশ, নৌকা চালানোর জন্য যে বাঁশটা ব্যবহার করা হয় তাকে লগি বলা হয়। সো আমরা এখানে গল্পের মূল লাইনগুলোকে তুলে ধরেছি। তুমি এই গল্পটা পড়ার পর বা আমরা পড়ানোর পর তুমি যদি পিডিএফটা পড়ো, তুমি এইচএসসি পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশনে সুপার স্কোর করতে পারবা। দেখো মাসি পিসি গল্পে নৌকা দিয়ে আসার সময় আহ্লাদির পরনে ছিল নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি। পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদির জীবনের জন্য লড়েছিল। এখানে মাসি পিসি কি প্রকাশ পেয়েছে? তাদের ভালোবাসা। অত্যাচারী স্বামী লালসা উন্মত্ত যোদ্ধা দারোগার বিরুদ্ধে মাসি পিসির কোন দিকটি প্রকাশিত হয়েছে? দায়িত্বশীল মানবিক জীবন যুদ্ধ। উঠানামার পথে ওরা খড় ফেলে দিয়েছে কাদায়, কেন? চলাচলের সুবিধার জন্য। তোর মেশো ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ। এখানে বাঘ বলতে নিষ্ঠুর বোঝানো হচ্ছে, যে খুব অত্যাচার করতো। কোন সমাজ মাসি পিসিকে হার মানানোর চেষ্টা করছে? পুরুষতান্ত্রিক সমাজ। ডুবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় কতজন গুপটি মেরে বসে আছে? 3-4 জন। মাসি পিসির বুকে নতুন জোর পাওয়ার কারণ কি? প্রতিবেশীরা তাদের সাথে আছে বলে তারা নতুন একটা জোর পায়। রসুই চালা কি? যে চালার নিচে রান্নাঘর, অর্থাৎ যেখানে রান্না করা হয় তাকে রসুই চালা বলা হয়। কলকে মানে হচ্ছে মাথা, তোমার কলকে মানে হচ্ছে এখানে না, কলকে মানে হচ্ছে একটা নেশা জাতীয় উপাদান, যেটার মাধ্যমে আসলে নেশা করা হয়, এটাকে কলকে বলা হয়। অর্থাৎ কলকে দিয়ে আসলে নেশা করা হয়, এটা একটা নেশাদ্রব্য। যোগু, আহ্লাদির স্বামী যোগু একটি অত্যাচারী চরিত্র। সে আহ্লাদির উপর নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আবার আহ্লাদিকে ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকম ছলচাতুরির আশ্রয় নেয়। মাসি পিসিকে বোঝানোর জন্য কৈলেশকে নিয়োগ করে। আহ্লাদিকে ফেরত না দিলে সে মাসি পিসির বিরুদ্ধে মামলা করবে, এই কথা জানায় কৈলেশ। পিসির মতে যোগু 12 মাস ছুরিখানায় পড়ে থাকে। লোকটা কেমন বদলে গেছে মাসি? এখানে যোগুর বদলানোর কথা বলা হয়েছে। মুফতে যা পাওয়া যায় এমন জিনিসের প্রতি যোগুর প্রচণ্ড লোভ ছিল। গুরুত্বপূর্ণ লাইন এখানে দেয়া আছে যে আহ্লাদের সঙ্গে তার চেহারার কোনো মিল নাই, শকুনরা উড়ে এসে জুড়ে বসেছে। গুরুত্বপূর্ণ এখানে কিছু লাইন দেয়া আছে, গুরুত্বপূর্ণ কিছু শব্দের উচ্চারণ দেয়া আছে। আমরা অনেক সময় উচ্চারণ দেখি না, পরীক্ষায় আসে। সো এই গল্পে থাকা গুরুত্বপূর্ণ লাইনগুলোর উচ্চারণ দেয়া আছে। আরও কিছু তোমার এমসিকিউ এখানে দেয়া আছে। এছাড়াও আমরা যদি দেখি, সো এমসিকিউগুলো তোমরা পড়ে নিই বা পুরো গল্পের সাথে কানেক্টেড। শব্দের উৎস, এখানে বিভিন্ন শব্দ পাওয়া গেছে, যেমন ফার্সি শব্দ এই গল্পে জবরদস্তি, চেহারা, বরাদ্দ, জুয়ান, কুমর,
পেয়াদা, বাসিন্দা। আরবি শব্দ নকশা, মতলব, মুদ্রা, শিকি। সংস্কৃত হচ্ছে শালতি, সাজ, লগি, কলকে, কম্বল। সো এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো দেয়া আছে। পুরো গল্পটা পড়লে তুমি এই তথ্যগুলো পড়ে ফেলতে পারবা। মাসি পিসি গল্পের মধ্যে যে সমাসবদ্ধ শব্দগুলো আছে, যেমন কদম ছাট, কদমের মতো ছাট, উপমান কর্মধারায়, সেগুলো কোন সমাসের অন্তর্ভুক্ত? তোমরা পেইড ব্যাচে যারা সমাসের ক্লাস করেছো তারা বেশ বাক্য সহ সমাস কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানো, পারো এবং বুঝো। সো এই জিনিসটাই এইখানে দেয়া আছে যে কিভাবে বেশ বাক্য সহ সমাসকে নির্ণয় করতে হয়। সো এইটাই আমাদের ক্লাসের অংশ এবং এর মোড়ে আর নাই। সো পুরো গল্পটা তুমি পড়ে থাকলে, এই তথ্যগুলা তুমি রিভিশন দিলে, পিডিএফটা দেখলে তোমার এই গল্পের A to Z শেষ হয়ে যাবে। সো আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত আছো তারা যদি যে কোনো ধরনের প্রশ্ন জানতে চাও বা তোমার ছোট ভাই বোনকে আমাদের এখানে যুক্ত করতে চাও বা যে কোনো পরামর্শ নিতে চাচ্ছ, এই নাম্বারে কল দাও। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে বা সরাসরি ফোনে কথা বলে তোমার সমস্যার সমাধান করে নিতে পারো। আমরা চাই তোমার সকল সমস্যার সমাধান করে হাতে ধরে একেবারে A to Z কমপ্লিট করে তোমাকে যেন তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করাতে সাহায্য করতে পারি। এবং আমরা যেভাবে ধরে ধরে পড়াচ্ছি, যেভাবে গদ্যপদ্যগুলোকে শেষ করে দিচ্ছি, এইভাবে তুমি শেষ করলে তুমি যে কোনো পরীক্ষায় ভালো করবা। সো আমরা এখানে গল্পের মোটামুটি অনেকটাই গুছিয়ে দিয়েছি। এর বাইরে যেটুকু আছে তুমি আমাদের ক্লাসটা করার পর অবশ্যই শুধুমাত্র ক্লাসের উপর ডিপেন্ডেন্ট থাকবা না। ক্লাসটা করার পর তুমি তোমার পাঠ্য বই থেকে গল্পটা আবার পড়ো। আমি পড়িয়েছি, আমি একরকম চিন্তা করে পড়িয়েছি, তুমি পড়লে হয়তো তোমার চিন্তা ভাবনাটা আরও সুন্দর হবে। তুমি নিজে পড়ে শব্দার্থ টিকা পাঠগুলোকে দেখো, তুমি লেখক পরিচিতিটা পড়ো, পাঠ পরিচিতিটা পড়ো, সেখান থেকে তথ্যগুলোকে দাগিয়ে দাগিয়ে পড়ো। আমাদের পিডিএফটা দেখো, সেখানে আমরা যে MCQ প্র্যাকটিসগুলো দিয়েছি, যে তথ্যগুলোকে হাইলাইট করেছি, সেগুলোকে গুছিয়ে শেষ করতে পারলে তোমার HSC এবং অ্যাডমিশনে চমৎকার ফলাফল করতে পারবা আনডাউটেডলি। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা পেইড ব্যাচে আছো তোমাদের জন্য শুভকামনা। যে কোনো প্রয়োজনে আমাকে নক দাও। আমাদের কাজ তোমাকে বেস্ট সার্ভিস দেয়া, আমাদের কাজ তোমাকে সেরা সার্ভিস দিয়ে তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দেয়া এবং ইনশাল্লাহ ধরে ধরে সকল সমস্যার সমাধান করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।